তারা যেটা করতে পারে সেটা তারা চাষাবাদ ঠিকভাবে করতে পারেন। তো এই যে শীতকাল দেশগুলো রয়েছে যেখানে মাইনাসে তাপমাত্রা থাকে পৃথিবীর বছরের অনেকটা সময় ধরে, যে কারণে এই শাকসবজি গাছপালা তারা ঠিক মতো উৎপাদন করতে পারে না, শাকসবজি ফলমূল তারা উৎপাদন করতে পারে না। তো এই শীত প্রধান দেশগুলো কি করে থাকে? তারা এই উৎপাদনের জন্য কাঁচ দিয়ে ঘর নির্মাণ, কাঁচ দিয়ে ঘর নির্মাণ করে। এই কাঁচ দিয়ে যে ঘর নির্মাণ করে, এই কাঁচের ঘরটাকে বলা হচ্ছে কি গ্রিন হাউস। কাঁচটি তাপ কুপরিবাহী, যেখানে বাইরের তাপমাত্রাটা কি, বাইরের তাপমাত্রা হচ্ছে মাইনাস। তাহলে এটা যদি সূর্য হয়, সূর্য থেকে তাপটা এই ঘরে ঢুকবে, কাঁচ কি তাপ কুপরিবাহী, তাপ ঢুকবে বাট তাপটা কি হতে পারবে না, বের হতে পারবে না। এভাবেই ঘরের তাপমাত্রা কি হতে থাকবে, বাড়তে থাকবে। এবং এই ঘরের মধ্যেই শীত প্রধান দেশগুলো গাছপালা, সবজি, ফলমূল লাগিয়ে চাষাবাদ করে থাকে। এইটা যে প্রক্রিয়া, এটার নাম কি গ্রিন হাউস। আর এই গ্রিন হাউস শব্দটি 1896 সালে প্রথম ব্যবহার করেন যিনি, তিনি হচ্ছেন সুইডেনের একজন বিজ্ঞানী। এবং সেই সুইডেনের বিজ্ঞানীর নাম হচ্ছে সভন্টে আরহেনিয়াস। সভন্টে আরহেনিয়াস। এই সভন্টে আরহেনিয়াস কর্তৃক 1896 সালে প্রথমবারের মতো গ্রিন হাউস শব্দটি কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখবো খাতায় যেভাবে, গ্রিন হাউস কাঁচের তৈরি একটি বিশেষ ঘর। লিখো। এরকম হলো কেন? এক মিনিট। গ্রিন হাউস কাঁচের তৈরি একটি বিশেষ ঘর, যা শীত প্রধান দেশে চাষাবাদের জন্য তৈরি করা হয়। গ্রিন হাউস শব্দটি 1896 সালে প্রথম ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী সভন্টে আরহেনিয়াস। এরপরে লিখবে ইকোলজি শব্দটি, ইকোলজি শব্দটি পরিবেশের সাথে সম্পৃক্ত, ইকোলজি শব্দটি পরিবেশের সাথে সম্পৃক্ত। এটা হলো দুইটা ক্লাস না? ইকোলজি শব্দটি পরিবেশের সাথে সম্পৃক্ত। শব্দটি 1866 সালে প্রথম ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল।
নাকি কি শেষ? শেষ স্যার। তোমার কি শেষ? শেষ স্যার। এরপর E8, E8 বা E8 নাম শুনছো তোমরা এটা? এনভায়রনমেন্টাল এইট। অর্থাৎ জি বিশ্বে স্যার। 8টি দেশ রয়েছে, যে 8টি দেশ পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে থাকে। সে 8টি দেশকে কি বলা হয়? সে 8টি দেশকে সংক্ষেপে বলা হয় কি? E8 বলা হয়। তাহলে E8 হলো সর্বাপেক্ষা পরিবেশ দূষণকারী 8টি দেশ। পরিবেশ দূষণকারী 8টি দেশ, এবং এই 8টি দেশের নাম কি কি কেউ বলতে পারবে তোমরা? এই 8টি দেশের নাম কি কি বলতে পারবে? দেশগুলো হলো চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, জাপান, জার্মানি, ইরান, ইন্দোনেশিয়া। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, E8 থেকে। শোনো, তোমরা যারা এই যে ঘুমাই ঘুমাই বিসিএস দিতে চাও, তাদের জন্য কিন্তু বিসিএস না। তোমরা বুঝতে পারছো? গতকাল 46-এ রেজাল্ট দিছে, লিখিত রেজাল্ট দিছে, 4040 জন মনে হয় টিকাইছে। তাহলে এই যে যে রেজাল্ট, এখন কিন্তু এই যে 50% নাম্বার পাইলে পাস, সেটাও কিন্তু না। কোনোভাবেই 50% নাম্বার পাইলে পাস, এই হিসাবটা করা হয়নি 46 বিসিএস এর লিখিত পরীক্ষায়। আমার তো মনে হয় 60% পারলে পাস। 60% পাইলে পাস না, যেটা ঘটছে তারা হচ্ছে যে প্রথমে টার্গেট করছে যে এই পোস্টের এগেনিস্টে, মানে এই পোস্টের এগেনিস্টে আমরা এতজন রাখবো, এইটা টার্গেট করে ওই অতজন রাখতে যত যত নাম্বারের নামতে হয়, সেটা তারা এই কাজটা তারা করেছে আমার যেটা। আচ্ছা, এইবার আসো। আমাদের মূলত স্যার আন্তর্জাতিকে ফেল করছে নাকি অনেক বেশি? এটা তো মানুষের কথা, এখন এই আন্তর্জাতিকে অনেক ফেল করছে, এটা তো ও, মানে আহ, আন্তর্জাতিকে ফেল করার তো কিছু নাই ভাই, মানে ফেল করলেই যে সে রিটেনে ফেল করবে তা তো না ভাই। আন্তর্জাতিকে ধরে নাও পাইছে কত? 29। 29 = 0, তাই না? 29 পাইলে তো আর যোগ হবে না, জানো তো এটা তোমরা নাকি? জি স্যার। জি কোন স্যার। সাবজেক্টে 100 নম্বরের মধ্যে 30%-এ কম নম্বর পাইলে সেই নাম্বার আর যোগ হবে না। এখন দেখো, এই যে ধরলাম আমি, সে পাইছে 29, 29 এখানে 540 + 29 বাদ দিলাম আমি, বাদ দিলাম মানে 540 + 29, দেখো কত হচ্ছে? 560, 69। 569 নাম্বার, এটা কি খুব বেশি নাম্বার? খুব বেশি নাম্বার না। তাহলে তার মানে এই 29 যদি যোগ হইতো তাহলে 569 হইতো। এটা কি খুব বেশি নাম্বার? খুব বেশি নাম্বার না, কিন্তু সরি, কি বলি, 450 + 29 কত হচ্ছে দেখো তো? 450 + 29 কত? এটা তো খুবই, মানে চারশো 479 উনসত্তর স্যার। 479। 79। এই যে 479 যে নাম্বার,
এটা কি খুব বেশি নাম্বার? কোনোভাবে বেশি নাম্বার না। সো আন্তর্জাতিক আমি ধরলাম যে আন্তর্জাতিক সে ফেলই করছে। আন্তর্জাতিক ফেল করলে কি সে এত মানে বাকি সাবজেক্ট গুলো মিলে সে 150 পাই নাই, কোর্স পাইছে। এখানে দেখো তো 50% নাম্বার পাইলে পাস, এই এই নিয়মে নাই, কারণ পিএসসি এর একটা বিধানও আছে যে পিএসসি প্রয়োজনে 5 নাম্বার কম মানে হ্রাস বৃদ্ধি করাইতে করতে পারবে। এখানে একটা বিধান আছে, দেখবা। আচ্ছা, এবার আসো, আমরা কথা বলবো এবার চুক্তি নিয়ে কথা বলবো। সেই চুক্তির নাম কি? প্যারিস জলবায়ু চুক্তি। প্যারিস জলবায়ু চুক্তি। প্যারিস জলবায়ু চুক্তি, খেয়াল করবে। দেখো, আমরা জানি যে প্রতি বছর একটি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই জলবায়ু সম্মেলনকে বলা হয় কপ, বলা হয়। কপকে নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, বাট এই চুক্তির ক্ষেত্রে কপকে নিয়ে আমরা কথা বলছি না, কারণ কপ নিয়ে আমরা পড়বো, আজকের ক্লাসে আমরা পড়বো। এই কপের 21তম সম্মেলন হয় 2015 সালে। কোথায়? প্যারিসে হয়েছিল। এই প্যারিসে বসেই কি বলা হলো? বলা হলো প্যারিসে বসেই, অর্থাৎ সেই সম্মেলনের 30 নভেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত সম্মেলনটা হয়েছিল। এখানে বসেই এই চুক্তির খসড়া কি করা হলো? খসড়া তৈরি করা হলো, এবং বলা হলো যে এই চুক্তিটি কি হবে? স্বাক্ষর হবে। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে আগামী 2030 সালের মধ্যে শিল্প বিপ্লবের পূর্বে পৃথিবীর তাপমাত্রা যেমন ছিল তার তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস কমাতে হবে। কথা বুঝলেন? আগা শিল্প বিপ্লবের পূর্বে পৃথিবীর তাপমাত্রা যেমন ছিল তার তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা কি করতে হবে? আগামী 2030 সালের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে হবে। কিন্তু 2015 সালে চুক্তিটি স্বাক্ষরিত হলো না, কারণ এই সম্মেলনের শেষ দিন পর্যন্ত অনেক দেশের সরকার প্রধান উপস্থিত থাকে নাই। যে কারণে বলা হলো পরের বছরে কি করবো? আমরা পরের বছরে আমরা কোন একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বসে এই চুক্তিটি স্বাক্ষর করব। সো 22 এপ্রিল 2016 সালে নিউ ইয়র্ক সিটিতে বসে, বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল, এই বিশ্ব ধরিত্রী দিবসে বসে কি করা হলো? চুক্তি স্বাক্ষর করা হলো। যার নাম কি? যার নাম হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। প্যারিস জলবায়ু চুক্তি। তাহলে আমরা লিখবো কি? লিখবো যে, শুরুতে লিখবো এটি পরিবেশ সংক্রান্ত সবচেয়ে বড় চুক্তি। এটি পরিবেশ সংক্রান্ত সবচেয়ে বড় চুক্তি। সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয় 22 এপ্রিল 2016 সাল। কার্যকর হয় 4 নভেম্বর 2016 সালে। উদ্দেশ্য: আগামী 2030 সালের মধ্যে শিল্প বিপ্লবের পূর্বে পৃথিবীর তাপমাত্রা যেমন ছিল তার তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে হবে।
লেখা কি শেষ? লিখছো? মনোযোগ সহকারে শুনবে। দেখো, এই যে প্যারিস জলবায়ু চুক্তি, এই চুক্তি থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল এর আগে একবার, 4 নভেম্বর 2020 সাল। পরবর্তীতে আবার 2021 সালে জো বাইডেন যখন ক্ষমতায় আসে, তখন সে প্যারিস জলবায়ু চুক্তিতে আবার আমেরিকাকে কি করে ইনভলভ করে নিয়ে আসে। 19ফেব্রুয়ারি 2021 সালে প্যারিস জলবায়ু চুক্তিতে আবার সে ফিরে আসে। 2025 সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যখন আবার ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়, তখন সে কি করে, তখন 27 জানুয়ারি 2025 সালে ঘোষণা করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে বের করে নিয়ে যাবে ট্রাম্প। এবং তার এই ঘোষণা কার্যকর হচ্ছে আগামী 27 জানুয়ারি 2026। মূলত আমেরিকা বলে যে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে থাকে কি চীন। কিন্তু এই কার্বন নিঃসরণ কমানোর জন্য, কার্বন নিঃসরণের ফলে যে বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে বিশ্বের বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য যে আন্তর্জাতিক তহবিল গুলো গঠন করা হয়েছে, সেই তহবিলে সবচেয়ে বেশি অনুদান দেওয়ার কথা বলা হয়েছে কাকে? সবচেয়ে বেশি অনুদান দেওয়ার কথা বলা হয়েছে আমেরিকাকে। তো আমেরিকার উপরে ক্লাইমেট ইনজাস্টিস করা হয়েছে। এই যে ক্লাইমেট অবিচার করা হয়েছে, ন্যায় বিচার করা হয়নি আমেরিকার উপরে, এই অভিযোগটা টেনেই বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রথম ধাপে বের করে নিয়ে গিয়েছিল, আবার বের করে নিয়ে যাচ্ছে। যা ঘোষণা দিয়েছে 27 জানুয়ারি 2026 সালে, এবং যা কার্যকর হচ্ছে আগামী ঘোষণা দেয় 27 জানুয়ারি 2025 সালে, যা কার্যকর হবে 27 জানুয়ারি 2026 সালে। মানে আগামী 27 জানুয়ারি 2026 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে এই চুক্তি থেকে দ্বিতীয়বারের বের হয়ে যাচ্ছে যাচ্ছে। তোমার লেখা শেষ হলে বলবে লেখা শেষ। শেষ লেখা? শেষ স্যার। ওকে। এরপর আমরা আরেকটি চুক্তি নিয়ে কথা বলবো, যে চুক্তির নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। যে চুক্তির নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। এই যে কিয়োটো, এই কিয়োটো শহরটা হচ্ছে জাপানে। কিয়োটো শহরটা কোথায়? জাপানে। তো বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হলো জাপানের এই কিয়োটো নগরীতে 11ই ডিসেম্বর 1997 সালে। তারা মিলিত হলো। মিলিত হয়ে তারা বলল যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে যে গ্রিন হাউস গ্যাসটি, সেই গ্রিন হাউস গ্যাসের নাম কি? কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাসের কারণে গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে বাড়ছে। সব গ্লোবাল ওয়ার্মিং বাড়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তাহলে আমরা কি করব? আমরা 1990 সালকে ভিত্তি বছর হিসেবে ধরে, 90 সালের পূর্বে পৃথিবীর তাপমাত্রা যেমন ছিল তার তুলনায় পৃথিবীর তাপমাত্রা আগামী 2012 সালের মধ্যে কি করব? 2 ডিগ্রি সেলসিয়াস কমাবো। হয়নি লক্ষ্য অর্জন? এটার মেয়াদ বাড়িয়ে আবার 2020 সাল করা হয়। 2020 সাল করা হয়। কিন্তু যখন 2016 সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হলো, এবং সেখানে বলা হলো আগামী 2030 সালের মধ্যে, শিল্প বিপ্লবের পূর্বে পৃথিবীর তাপমাত্রা
2 ডিগ্রি সেলসিয়াস কমাতে হবে। শিল্প বিপ্লবের পূর্বে যেমন ছিল তার তুলনায়। অর্থাৎ কিয়োটো প্রোটোকলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের অন্তর্ভুক্তি ঘটে গেল কোথায়? প্যারিস জলবায়ু চুক্তিতে। যে কারণে এই কিয়োটো প্রোটোকলের মেয়াদ 2012 থেকে বাড়িয়ে 2020 পর্যন্ত নেওয়া হলো। এরপর আর কিয়োটো প্রোটোকল চুক্তিতে আছে, বাট এর মেয়াদটা কি করা হয়নি, মানে লক্ষ্য অর্জনের মেয়াদটা আর এক্সটেনশন করা হয় নাই। তো পরীক্ষাতে যত প্রশ্ন আসে তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে এই প্রোটোকল থেকে প্রশ্ন আসে। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, কাটাগানা প্রোটোকল। হ্যাঁ, এই যে যে 3টা প্রোটোকল আছে, এই 3টা প্রোটোকল থেকে প্রায় দেখবে যে পরীক্ষাতে প্রশ্ন আসে। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, কাটাগানা প্রোটোকল। আরেকটি প্রোটোকল আমরা পড়বো যেটা নাম হচ্ছে নাগোয়া প্রোটোকল। আরেকটি কনভেনশন থেকে প্রশ্ন আছে যেটা নাম হচ্ছে রামসার কনভেনশন। তাহলে আমরা লিখবো স্বাক্ষরিত হয়। কার্যকর হয় 16ই ফেব্রুয়ারি 2005 সাল। বাংলাদেশ স্বাক্ষর করে 2001 সাল। উদ্দেশ্য, বৈশ্বিক উষ্ণতা হ্রাসকল্পে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয় 2001 সালে। লেখা শেষ হইলে বলবে লেখা শেষ। শেষ লেখা। এরপরে মন্ট্রিল প্রোটোকল। লক্ষ্য রাখবে। দেখো, বায়ুমণ্ডলের যতগুলো লেয়ার আছে এর মধ্যে একটি লেয়ারের নাম কি? ওজোন লেয়ার। বাংলা কি? ওজোন স্তর, যা O3 গ্যাস বা ওজোন গ্যাস দ্বারা সৃষ্টি। এই ওজোন লেয়ার কি করে? এটি ছাঁকনির মতো করে কাজ করে। যে ছাঁকনি কি করে? সূর্য থেকে আগত ইউভিআর বা আল্ট্রাভায়োলেট রে, যা প্রাণীকুলের জন্য অত্যন্ত ক্ষতিকর, এই ইউভিআর পৃথিবীতে আসতে বাধা সৃষ্টি করে। কিন্তু গ্রিনহাউস গ্যাসের মধ্যে একটা গ্যাস আছে, যে গ্যাসের নাম কি? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন কি করে? এই ওজোন স্তরে ছিদ্র বা ফাটল সৃষ্টি করে থাকে। ওজোন লেয়ারে ছিদ্র বা ফাটল সৃষ্টি করে থাকে, যে কারণে এই ছিদ্র দিয়ে এই ইউভিআর পৃথিবীতে চলে আসে। তাহলে আমরা যদি ওজোন স্তর রক্ষা করে পৃথিবীতে অতি বেগুনি রশ্মি আসতে বাধা দিতে দিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে?
অবশ্যই সিএফসি নিঃসরণের মাত্রা কমতে হবে। সেই যে সিএফসি নিঃসরণের মাত্রা কমিয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করার জন্য 1987 সালে কানাডার মন্ট্রিলে বসে যে চুক্তি হলো, সেই চুক্তির নাম কি? সেই চুক্তির নামই হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। সেই চুক্তির নামই হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, যা কার্যকর হয় 1989 সালে। তাহলে আমরা লিখবো প্রাক্কলিত হয় 1987 সাল। কার্যকর হয় 1989 সাল। উদ্দেশ্য ওজোন স্তর রক্ষা করবে দেখবে বাংলাদেশ মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করে 1990 সালে। বাংলাদেশ মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করে 1990 সালে। স্যার 2রা অক্টোবর কি? 2রা অক্টোবর 1990। হুম, লিখছো? জি স্যার। না, এই মন্ট্রিল প্রোটোকলের সংশোধন নিয়ে প্রশ্ন আসে। 1989 সাল থেকে এখন পর্যন্ত মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধিত হয়েছে বলতে পারবে? স্যার 4বার বা 5বার, এক্সাক্ট মনে পড়ছে না। ভেরি গুড, 5বার। 1989 থেকে এখন পর্যন্ত মন্ট্রিল প্রোটোকল, এই প্রশ্ন 35 BCS এসেছিল। 5বার সংশোধিত হয়েছে। এই 5টা সাল লিখবে: 1990, 1992, 1997, 1999, 2016। সবার লেখা শেষ? শেষ স্যার। এরপরে কার্টাগেনা প্রোটোকল।
কার্টাগেনা লক্ষ্য রাখবে। এই কার্টাগেনা শহরটি যে দেশে অবস্থিত সেই দেশের নাম কি? সেই দেশের হচ্ছে কলম্বিয়া। 1999 সালে বায়োসেফটি বা জৈব নিরাপত্তা বা জীবের এই বায়োসেফটি বা জৈব নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এই জন্য 1999 সালে কলম্বিয়ার কার্টাগেনাতে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল এবং সেই চুক্তির নাম হয়ে গেল কার্টাগেনা প্রোটোকল। কিন্তু 1999 সালে এই চুক্তি স্বাক্ষরিত না হয়ে 2000 সালে স্বাক্ষরিত হলো কানাডার মন্ট্রিলে। কানাডার মন্ট্রিলে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হলো। এই চুক্তির নাম কলম্বিয়ার কার্টাগেনা শহরের নাম অনুসারে আগের থেকেই কার্টাগেনা প্রোটোকল হয়ে গিয়েছিল, যে কারণে এর নাম আর পরিবর্তন করা হয় নাই। সো 2000 সালে এই চুক্তি স্বাক্ষরিত হলো, যে কারণে এই কার্টাগেনা প্রোটোকলের আর একটা নাম হচ্ছে জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কার্টাগেনা প্রোটোকল থেকে বহুবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে, লিখবো আমরা স্বাক্ষরিত হয়। কখন স্বাক্ষরিত হয়? 2000 সালে। কার্যকর হয় 2003 সালে। বাংলাদেশ স্বাক্ষর 2000 সালে। বাংলাদেশ অনুমোদন 2004 সালে। উদ্দেশ্য জৈব নিরাপত্তা নিশ্চিত করা। অপর নাম জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। লেটার হেড Yes, sir. এটা লিখবেন নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকল স্বাক্ষরিত হয় 2010 সালে জাপানের নাগোয়াতে। কার্যকর হয় 2014 সালে। উদ্দেশ্য বন্য প্রাণী সংরক্ষণ করা।
লেখা শেষ? শেষ স্যার। Yes, হ্যাঁ, শেষ স্যার। এবার একটু দেখো তো যে লাইটটা লাইটটা কম কেন এখন? জি স্যার। এখন মনে হচ্ছে স্যার ফ্ল্যাকচুয়েট করতেছে, একবার বাড়তেছে কমতেছে এরকম। এখন ঠিক আছে স্যার, চলবে স্যার। এটা ঠিক আছে না? এটা ঠিক আছে? এখন আগে কি বেশি এটাই ঠিক? ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। ওকে, এরপরে রামসার কনভেনশন। ওকে, দেখো এই রামসার নগরটি হচ্ছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। এই তেহরানে বসে 1971 সালে, তেহরানে বসে 1971 সালে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ জলাভূমি, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ জলাভূমি, এই জলাভূমিগুলোকে সংরক্ষণ করতে হবে, এই মর্মে যে চুক্তি স্বাক্ষরিত হলো, সেই চুক্তির নামই হচ্ছে রামসার কনভেনশন। জলাভূমি, জলাভূমি। এই জলাভূমির ইংরেজি কি? এই জলাভূমির ইংরেজি হচ্ছে ওয়েটল্যান্ড। ওয়েট মানে ভেজা, ল্যান্ড মানে ভূমি, তাহলে ভেজা ভূমি। অর্থাৎ ওয়েটল্যান্ড বা জলাভূমি বলতে বোঝাবে এমন ভূমিকে যে ভূমিতে সারা বছর কিংবা মৌসুম ভিত্তিক পানি থাকে, যে পানিতে হালকা স্রোত থাকে এবং যে পানির গভীরতা 6 মিটারের কম হবে এবং যার মাটি সবসময় যেন ভেজা থাকে, এটাকে ইংরেজিতে বলে ওয়েটল্যান্ড, বাংলায় বলে জলাভূমি। তাহলে যেমন বিল জলাভূমি, হাওর জলাভূমি, ম্যানগ্রোভ বন জলাভূমি। তাহলে দেখো, তুমি চিন্তা করো, তুমি যদি টাঙ্গুয়ার হাওরের কথা যদি বলো, হাকালুকি হাওরের কথা যদি বলো, চলন বিলের কথা যদি বলো, দেখো চলন বিলের মাঝখানে কিন্তু দেখবার, বিলের ভিতরে দেখবে যে গাছ, আবার গাছে পাখি আছে। কি আবার কি করে দেখো, পাখি যেটা করে বিলের ভিতর থেকে মাছ ধরে সে খায়, তার বাচ্চাদেরকে খাওয়ায়। তাহলে এই বিলটা যদি আমরা ধ্বংস করে ফেলাই, এই বিলকে যদি আমরা দূষিত করে ফেলাই, তাহলে দেখবে যে এই বিলে যে মাছ থাকে মারা যাবে, সাপ থাকে মারা যাবে, ব্যাঙ থাকে মারা যাবে, অন্যান্য যে পোকামাকড় থাকে সেগুলোও মারা যাবে, এবং যে বিভিন্ন উদ্ভিদ থাকে সেটা মারা যাবে। তাহলে এর ফলে কি হবে, পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হবে। তো এই লক্ষ্যে 1971 সালে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত রামসারে বসে যে কনভেনশন প্রণীত হলো, সেই কনভেনশনের নাম কি? রামসার কনভেনশন, যা কার্যকর হয় 1975 সালে। যা কার্যকর হয় 1975 সালে। তাহলে আমরা লিখবো স্বাক্ষরিত হয় 1900 কত সালে? 71 সালে ইরানের রামসার নগরে, ইরানের রামসার নগরে কার্যকর হয় 1975 সালে। উদ্দেশ্য জলাভূমি সংরক্ষণ করা, উদ্দেশ্য জলাভূমি সংরক্ষণ করা। বাংলাদেশে রামসার সাইট দুইটি, যার একটা হচ্ছে সুন্দরবন, 1992 সালে স্বীকৃতি লাভ করে, আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এটা 2000 সালে স্বীকৃতি লাভ করে রামসার সাইট হিসেবে। অনেক জায়গায় পাইতে পারো তোমরা রামসার সাইট তিনটি, তিনটি হবে না, দুইটি হবে। এবং আরেকটি যেটা করা হয় হাকালুকি হাওর, আরেকটি আরেকটি নাম দেয়া হয়, আরেকটি নাম হচ্ছে হাকালুকি হাওর। হাকালুকি হাওর হবে না, হবে দুইটা, সুন্দরবন আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। লেখা শেষ হইলে বলবে লেখা শেষ।
লেখা কি শেষ? তোমরা কথা বলো না কেন? শেষ স্যার। তোমরা হেডফোন লাগাইতে ক্লাস করবা? হেডফোন নাই? ভালো হেডফোন না লাগলে আমার বললো, আমি পাঠিয়ে দেবো, না আমার কাছে আছে। হেডফোন লিখবে। জাতিসংঘের উদ্যোগে 1992 সালে স্বাক্ষরিত হয় UNFCCC বা ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটি কার্যকর হয় 1994 সালে। বাংলাদেশ এটি স্বাক্ষর করে 1992 সালে এবং অনুমোদন করে 1994 সালে। আচ্ছা, শেষ কি? শেষ স্যার। ওকে, এইবার আসি। দেখো, জাতিসংঘের উদ্যোগে যখন কোনো একটি চুক্তি স্বাক্ষরিত হয়, জাতিসংঘের উদ্যোগে যখন একটি কনভেনশন প্রণীত হয় বা প্রটোকল প্রণীত হয়, তখন জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রকে বলা হয় ওই চুক্তি, ওই কনভেনশন বা ওই প্রটোকলের পার্টি বলা হয়। এখন দেখো, এই যে ইউএনএফসিসিসি, খেয়াল করো, এই যে ইউএনএফসিসিসি, এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছে কার উদ্যোগে? জাতিসংঘের উদ্যোগে। তাহলে জাতিসংঘের একটি সদস্য, কথা যদি আমরা বলি বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে আমি কি বলবো? পার্টি বলবো। কিসের পার্টি বলবো? ইউএনএফসিসিসি এর পার্টি বলবো। তাহলে জাতিসংঘের মেম্বার কয়টা? 193টি। তাহলে এই 93টি রাষ্ট্রকে আমরা কি বলবো? পার্টিস বলবো। খেয়াল করবে। এবং প্রতি বছর এই ইউএনএফসিসিসি কি করে? একটি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন আয়োজন করে থাকে। একটি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন আয়োজন করে থাকে। এবং সেই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে এই পার্টিসরা সহ পৃথিবীর অনেক দেশের সরকার প্রধানেরা অংশগ্রহণ করে থাকে। আর সে কারণে ওই জলবায়ু সম্মেলনকে বলা হয় সিওপি, কপ বা কনফারেন্স কনফারেন্স অফ দা পার্টিস। খেয়াল করবে, কনফারেন্স অফ দা পার্টিস। এই কপের প্রথম সম্মেলন হয়, COP1 সম্মেলন হয় 1995 সালে। কোথায় হয়েছে? বার্লিনে। বার্লিনে। আর কপের সর্বশেষ সম্মেলন কোনটা? 30 সম্মেলন হয় 2000 কত সালে? 25 সালে। কোথায়? ব্রাজিলের কোথায় বলো? ব্রাজিলের বেলেম শহরে। ব্রাজিলের কোথায়? বেলেম শহরে। বেলুন বলতে স্যার। হবে কপের 31তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? কপের 31তম সম্মেলন কোথায় হবে বলো? তুরস্কে স্যার স্যার। অস্ট্রেলিয়া। কপের 31 সম্মেলন হবে
তুরস্কের আনাতোলিয়াতে। তুরস্কের কোথায়? আনাতোলিয়াতে। দেখা যাচ্ছে এখানে। আর কপ হবে 2026 সালে। আর কপের 32 সম্মেলন হবে 2027 সালে। কোথায়? ইথিওপিয়াতে। ইথিওপিয়াতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। তোমরা আমাকে বলতে পারবে যেটা, সেটা হলো যে এই কপের 30 সম্মেলন সময়কাল কত ছিল? COP 30 কবে শুরু হয় আর কবে শেষ হয়? বলতে পারবে না? COP 30 সময়কাল ছিল 10 থেকে 21 নভেম্বর। 10 থেকে 21 নভেম্বর। তাহলে এই তথ্যগুলো আমরা এখন গুছিয়ে লিখে নিব। এই তথ্যগুলো আমরা এখন গুছিয়ে লিখে নিব। লিখি। প্রতি বছর UNFCCC এর উদ্যোগে যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, অনেক সময় প্রশ্ন আসে যে কপ সম্মেলনের আয়োজক কোনটি? ইউএনএফসিসি। হ্যাঁ, প্রতি বছর ইউএনএফসিসিসি এর উদ্যোগে যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় তা সিওপি, কপ বা কনফারেন্স অফ দা পার্টিস নামে পরিচিত। COP 1 সম্মেলন হয় 1995 সালে বার্লিনে। COP 30 সম্মেলন হয় 10 থেকে 21 নভেম্বর 2025 সালে ব্রাজিলের বেলেমে। COP 31 সম্মেলন হবে 2026 সালে তুরস্কের আনাতোলিয়াতে। 1 মিনিট। এই হৃদয়, হৃদয় আছে না আজকে? আচ্ছা, ওই কালকে আমি হৃদয়কে ফোন, কালকে তোমার হৃদয় মনে আসবে না এখানে। কালকে পার্সেল অনেক বেশি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। COP 32 সম্মেলন হবে 2027 সালে আদ্দিস আবাবাতে, ইথিওপিয়ার রাজধানী আর কি, আদ্দিস আবাবাতে। সবার লেখা শেষ হলে বলবে লেখা শেষ।
রেড স্যার। হুম, শেষ লেখা। আচ্ছা, আমাদের আমার আর একটা ক্লাস আছে রাত 9টা থেকে, যেটা আজকে আর কন্টিনিউ করতেছি না। আমরা এই ক্লাসে আরেকটি অংশ পড়বো, যার একটা হচ্ছে ধরিত্রী সম্মেলন, আর হচ্ছে দুটি সংস্থা, যার একটা নাম হচ্ছে সিবিএফ আর একটা হচ্ছে V20, আর হচ্ছে পরিবেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস সমূহ, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, সেটা আমরা আগামীকাল পড়বো। ক্লিয়ার? জি স্যার। ওকে, সকলে আসসালামু ভালো আলাইকুম। থাকো। আল্লাহ হাফিজ।